এসএমসি ওরসালাইনের নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি বাংলাদেশের একজন বিখ্যাত কবি এবং লিটল ম্যাগ আন্দোলনের একজন আলোচিত কর্মী, আরও অনেক গুণী মানুষ, অনেক পরিচয় আছে, অনিকেত শামীম। প্রথমেই আসি যে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি খুবই উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন এই সাহিত্য এবং আপনার কবিতায় এবং সংগঠন তৈরিতে। ঠিক যেই সময়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আপনি এই কাজগুলো করতেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তখন জামাত শিবিরদের বেশ বড় একটা আধিপত্য ছিল এবং বলা হতো খুবই ডেঞ্জারাস, শিবির রক কেটে দেয়। এই সময় সাহিত্য চর্চা, কবিতা, সংগঠন, লিটল ম্যাগ, এই সমস্ত কিছু করা কতটুকু সহজ ছিল, কতটুকু কঠিন ছিল, এই বিষয়ে একটু বলেন। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন জামাত শিবিরের কোনো অস্তিত্ব ছিল না। জামাত শিবিরের রাজনীতি এক অর্থে আমাদের ক্যাম্পাসে নিষিদ্ধ ছিল। 88-89 সালের পর থেকে ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় মতিহার ক্যাম্পাসে প্রবেশ শুরু করে। ওই সময় এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে, আমরা ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এরশাদ বিরোধী আন্দোলন করছি, পাশাপাশি জামাত শিবির যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারে সেই বিরুদ্ধেও আন্দোলন করেছি। এই দুই মুখী, একটা হচ্ছে স্বৈরাচার বিরোধী, আরেকটা হচ্ছে জামাত শিবির রাজাকার বিরোধী আন্দোলন। এই দুই বিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল একটি উত্তুঙ্গ মতো অবস্থা, উত্তাল, মানে ছাত্র রাজনীতির একটা উত্তাল সময় গেছে সেই সময়। সেই উত্তাল সময়ে যখন শিল্প সাহিত্যের চর্চা হচ্ছে, রাজনীতির চর্চা হচ্ছে এবং বেশি পরিমাণে আমাদের ওখানে সবচাইতে বেশি যেটা সচল ছিল নাটক, বিশেষ করে অনুশীলন নাট্যদলের মাসুম রেজা, সমকাল নাট্যদলের আরও কয়েকজন মিলে নাটক খুব বেশি ওই সময় প্রগতিশীল ছাত্রদের মধ্যে একটা বিবেকের তাড়না তৈরি করেছিল। এই নাটক, ছাত্র রাজনীতি এবং শিল্প সাহিত্য সব কিছু মিলে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিক্রিয়াশীলের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে একটা ব্যাপক ভূমিকা রেখেছে। আব্দুল্লাহ আবু সাইদ স্যার আপনাকে নিয়ে যে লেখাটা লিখেছেন সেখানে তিনি শিরোনাম দিয়েছেন লিটল ম্যাগের কাণ্ডারি। আমি আপনাকে পরিচয় করিয়ে দিয়েছি লিটল ম্যাগের কর্মী হিসেবে, সাইদ স্যার ডিক্লারেশন দিয়েছে আপনাকে কাণ্ডারি হিসেবে। আপনি একটু ব্যাখ্যা করেন। কাণ্ডারি তো বোঝেনি শব্দটা কি। আমি যে কাজগুলো করেছি বাংলাদেশে লিটল ম্যাগাজিন নিয়ে, সেই অর্থে সাইদ স্যার কাণ্ডারি বলেছেন, এক অর্থে আমাকে স্নেহ করে বা আমার কাজকর্মের মূল্যায়ন করে করেছেন। সেটি হচ্ছে বাংলাদেশে প্রথম 2007 সালে জাতীয় লিটল ম্যাগাজিন মেলার আয়োজন করি আজিজ সুপার মার্কেটের নিচে আমার নেতৃত্বে। সেটি প্রতি বছরই অনুষ্ঠিত হয়েছিল 2011 সাল পর্যন্ত। এরপরে গ্যাপ দিয়ে ঢাকার বাইরে আমরা অনুষ্ঠান করেছি। শুধু তাই নয়, বাংলাদেশের লিটল ম্যাগাজিনের যে বিপণন, অর্থাৎ লিটল ম্যাগাজিন সম্পাদক লিটল ম্যাগাজিন বের করার পরে আর তার কোনো উত্তেজনা থাকে না। এটা কিভাবে বিপণন হবে, সিরিয়াস পাঠকদের কাছে যাবে, সেই উত্তেজনা থাকে না। আমি সর্বপ্রথম বাংলাদেশ জাতীয় গণগ্রন্থাগার, যেটাকে আমরা পাবলিক লাইব্রেরি বলি, সেখানে সারা বাংলাদেশের 155টি লিটল ম্যাগাজিন ক্রয়ের ব্যবস্থা করেছি। আমি প্রথম লিটল ম্যাগাজিন অন্য লিটল ম্যাগাজিন সম্পাদককে সম্মাননা দেওয়ার ব্যবস্থা করেছি। একটি লিটল ম্যাগাজিন হয়ে অন্য একটি লিটল ম্যাগাজিনকে সম্মাননা দেওয়া, বাংলাদেশ কেন, এটা সারা পৃথিবীতে যে লিটল ম্যাগাজিন বের হয় কারো পক্ষে কেউ এটি করে নাই। আমি প্রত্যেকটি ভালো ভালো লিটল ম্যাগাজিনকে সম্মাননা দিয়েছি এবং আর্থিক সম্মাননাও দিয়েছি। নির্মলেন্দু গুণ আপনাকে বলেছেন সুদক্ষ সম্পাদক হিসেবেই তাকে চিনি। অন্যদিকে তুষার দাস বলেছেন সম্পাদক সত্তার আড়ালে চাপা পড়েছে কবি সত্তা। এই দুটি বিষয় নিয়ে আপনি তো একজন অনুসন্ধিৎসু পাঠক, এই কারণে যে অল্প সময়ের মধ্যে আপনি দুইটি বিপরীত কথা আমার সম্পর্কে উত্থাপন করেছেন। দুটোই এক অর্থে সত্য। যে সম্পাদনার ক্ষেত্রে আমি 10ম শ্রেণীতে পড়ার পর থেকেই আমি সম্পাদনার জগতে প্রবেশ করি। উত্তরণ নামে একটি সাহিত্য, আমি একটি লিটল ম্যাগাজিন বলবো না, সাহিত্য পত্রিকা। লিটল ম্যাগাজিন এবং সাহিত্য পত্রিকার মধ্যে পার্থক্য আছে। তো সেই 10ম শ্রেণী থেকে আমি সম্পাদনার জগতে প্রবেশ করেছি। সেই অর্থে নির্মলেন্দু গুণ বলে জানেন যে সম্পাদক সত্তা হিসেবে। আবার তুষারদার সাথে বন্ধুত্বের সুবাদে, আমাদের সিনিয়র বন্ধু তিনি, বন্ধুদের সুবাদে যেহেতু জানেন যে আমি একজন ভালো কবিতা লিখি, কিন্তু সেই কবিতা সত্তা আমার হারিয়ে যাচ্ছে, এটা তুষারদা অনুধাবন করেছেন যে সম্পাদক সত্তার আড়ালে হারিয়ে যাচ্ছেন কবি অনিকেত শামীম। রবীন্দ্রনাথ ঠাকুরের বহু কবিতা আছে, শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সব গেছে ঋণে,
বাবু কহিলেন বুঝেছ ভূপেন এ জমি লইব কিনে। এই যে ছন্দ মিলিয়ে মনের ভেতরে কথা গেথে যাওয়ার কবিতা অনেক কবি আপনারা লিখতে পারেন নাই, এর কারণ কি? আমরা বলে থাকি যে আসলে স্মরণযোগ্য পংক্তি কবিতাকে টিকিয়ে রাখে, কবিকে টিকিয়ে রাখে। এই যে আপনি যে 2-3 জন কবির স্মরণযোগ্য পংক্তি উচ্চারণ করলেন, এখন কবিতা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে এই যেমন সুনীল গঙ্গোপাধ্যায় নিজেও কিন্তু বহু বক্তৃতায় বলেছেন যে আমার খারাপ কবিতাগুলোর মধ্যে এইটি একটি কবিতা, এই 33 বছর আগে যে কবিতাটা আপনি উচ্চারণ করলেন না, অথচ আমার অনেক ভালো কবিতা আছে, সেই কবিতাগুলো পাঠ করা হয় না, আমি কোনো অনুষ্ঠানে গেলেই এই কবিতাটি পাঠ করা হয়। তো সুতরাং কবিতার বোঝের বিষয়টা, উপলব্ধির বিষয়টা হচ্ছে আসল। আপনি তাহলে কি শুধু কবিরাই কবিদের কবিতা উপলব্ধি করবে, পাঠকদের দরকার নেই? না, অবশ্যই পাঠকদের দরকার আছে। পাঠক ছাড়া তো একজন কবি মৃত। আমি বলছি না যে খুব আপামর জনসাধারণ কবিতা পড়বে। কবিতা হচ্ছে একটা উচ্চ মার্গের বিষয়। যেমন উচ্চাঙ্গ সঙ্গীত, কিন্তু আমরা যারা নর্মালি আমরা যারা গান টান শুনি তারা হয়তো এই মার্গ সঙ্গীতকে পছন্দ করবে, কিন্তু সাধারণ সঙ্গীত যারা শোনে শ্রোতা, তারা কিন্তু সেই উচ্চ মার্গের গানগুলো শুনতে চাবে না। ঠিক একইভাবে কবিতা একেবারে আমজনতার যারা পাঠক আছে সেই পাঠকরা কিন্তু কবিতা উপলব্ধি করতে পারবে না। কবিতা হচ্ছে একটা উপলব্ধির জায়গা। কবিতা ছড়ার মধ্যে পার্থক্য কি? যে কবি সে কি ছড়া লিখতে পারে, নাকি কবি শুধু কবিতাই লিখবে, ছড়া লিখবে না? না না না, কবি ছড়াও লিখতে পারেন। একজন ভালো কবি ভালো ছড়াকারও। ভালো কবি ভালো ছড়াকারও। তাহলে আমরা যে ছোটবেলায় পড়েছি বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আবার একজন ভালো ছড়াকার কিন্তু ভালো কবি হতে পারবেন না। এটা তো এই লাইনটা তো আপনার খুব মানে কোটেশনের মতো হয়ে গেল। এটা তো মনে রাখার মতো। আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বলছি যে একজন ভালো ছড়াকার কিন্তু ভালো কবি হতে পারবেন না, কিন্তু একজন ভালো কবি ছড়াকারও হতে পারেন, ভালো গীতিকারও হতে পারেন। বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা, এই বইটি। আমার একটা ছোট প্রশ্ন, বঙ্গবন্ধুকে নিয়ে সবাই লিখে, এখন তো সবাই লিখে। 75-এর পর কেউ লিখতো না, তখন লেখার পরিবেশও ছিল না, সবাই ভীত ছিল বা লিখতেই পারতো না। কিন্তু এরপরেও তো ধরেন বহু সময় গেছে যখন আরো অনেক মানুষ লিখতে পারতেন, অনেক মানুষ বলতে পারতেন। তখন এরশাদের সরকার ছিল, কখনো বিএনপি সরকার ছিল, আবার আওয়ামী লীগ সরকারের পরেও বিএনপি সরকার এসেছিল, সেই সময়ও এত উত্তেজনা দেখা যায়নি। কিন্তু ধারাবাহিকভাবে আওয়ামী লীগ সরকার থাকাতে এখন যেভাবে বঙ্গবন্ধুকে সবাই লিখছে, সম্মান দিচ্ছে, বা যা তার প্রাপ্য তাই তাকে দিচ্ছে, কিন্তু ওই সময়টায় কেন মানুষজনের ভিতরে এই লুকোচুরির বিষয়টি ছিল? এটার আসল কারণটা কি? এটা আপনি সঠিক বলেছেন। এটা দুটি কারণ হতে পারে। একটা হচ্ছে স্তুতি করা, অর্থাৎ এই সময় আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আমি বঙ্গবন্ধুকে নিয়ে লিখে স্তুতি করে আওয়ামী লীগ সরকারের কাছাকাছি যাব, এইটা অনেক কবি সাহিত্যিক শিল্পীদের মধ্যে কাজ করে। এটা হয়তো 50-60% হতে পারে। আর বাকি তারা যারা নিতান্তই বঙ্গবন্ধুকে ভালোবেসে বঙ্গবন্ধু ধ্যানে নিমজ্জিত থেকে বঙ্গবন্ধু চর্চা করার মধ্য দিয়ে লেখালেখি করেন। এটা দুটো ধারা আছে। সম্প্রতি আপনারা নির্মলেন্দু গুণ কবিকে একটি উপাধিতে ভূষিত করেছেন, সেই উপাধি এবং সেই ভূষণের কাহিনীটা একটু বলেন। বঙ্গবন্ধুকে নিউজিক উপাধি দিয়েছিল পয়েট অফ পলিটিক্স 1969 সালে। তখন তুখোড় ছাত্রনেতা তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে উপাধি দিয়েছিলেন বঙ্গবন্ধু বিশাল জনসভায়। এবং একটু আগে আপনি যেটা বললেন যে 75-এর পরে তোফায়েল আহমেদ স্যার এই উপাধি দিয়েছিলেন সবার পক্ষ থেকে। তোফায়েল আহমেদ স্যারও কিন্তু আমাকে বলেছিলেন, কিন্তু এই উপাধি যে উনি দিয়েছিলেন এটি নিয়ে কি একটু কোথাও কোনো কনফিউশন আছে? এই বিষয়টি কি আপনি জানেন? মানে উনি এককভাবে দেন নাই, উনি বক্তৃতায় সবার সম্মতি নিয়েই এই উপাধিটা দিয়েছিলেন। উনি বক্তৃতায় সর্বপ্রথম বঙ্গবন্ধু শব্দটি উচ্চারণ করেছিলেন। উনি আমাকে এটা বলেছেন অন শোতে। হ্যাঁ হ্যাঁ, এটাও সত্য যে তোফায়েল আহমেদ এককভাবে দিয়েছে তা না, তখন সবার সম্মতিক্রমে, তখন সত্য বিশাল ছাত্রনেতা তোফায়েল আহমেদ, বিপ্লবী ছাত্রনেতা, তাই না, বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ছিলেন। সেই অর্থে বলা চলে, ওই অর্থে বলা চলে যে এককভাবে আসলে তোফায়েল আহমেদই এই খেতাবটি দিয়েছেন। 75-এর পরে আপনি যেটা বললেন, সাহসী ভূমিকা নিয়ে প্রথম নির্মলেন্দু গুণ বাংলা একাডেমিতে কবিতা পাঠ করেছেন, আমি কারো রক্ত চাইতে আসিনি। এবং বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশে বা বাংলা ভাষায়
এ পর্যন্ত যত উৎকৃষ্ট কবিতা এবং সবচাইতে বেশি সংখ্যক লেখলেই তো আর সব কবিতা হয়ে ওঠে না, সবচাইতে উৎকৃষ্ট কবিতাগুলো লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। সেই অর্থে আমরা মনে করেছি যে আমরা তরুণদের পক্ষ থেকে তাকে এই কিছুদিন আগে এই বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে তারুণ্যের স্পর্ধিত উচ্চারণ যে সংকলনটি, এই সংকলনের প্রকাশনা উৎসব উপলক্ষে কবি কামাল চৌধুরী প্রধান অতিথি ছিলেন, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু সভাপতিত্ব করেছেন। সেই অনুষ্ঠানে প্রায় 500-700 তরুণের উপস্থিতি ছিল। তরুণ এবং কবি সাহিত্যিক সারা বাংলাদেশ থেকে এসেছিলেন। নির্মলেন্দু গুণকে পয়েট অফ বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করা হয়েছে। বাংলাদেশের যত কবি আপনারা কবিতা লিখেছেন, আপনার কাছে কি মনে হয় 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ আপনাদের সবার কবিতার চেয়ে বড় একটি কবিতা এবং একটি উৎকৃষ্ট কবিতা? অবশ্যই একটি উৎকৃষ্ট কবিতা। তিনি তো কবি ছিলেন না। কবি ছিলেন, তিনি এই জন্যই তো লেখেনও বলি নাই। যে পয়েট অফ পলিটিক্স, রাজনীতির কবি তিনি। আপনার কাছ থেকে একটি কবিতা শুনতে চাই এবং কবিতার মাধ্যমে, কবিতার পরে চ্যানেল আই দর্শকের জন্য আপনি এমন কিছু কথা বলবেন যে কথাগুলো আমরা দর্শককে চিরকালের জন্য শোনাবো। দুরাগত পাহাড়ের গান। আজও পাহাড় দেখার তীব্র বাসনার কথা মনে হলে চুপি চুপি তোমাদের গ্রামে যাই। আজ হাটবার, প্রচণ্ড ভিড় ঠেলে রুদ্ধশ্বাসে দৌড়তে থাকি বড় রাস্তা থেকে আলপথ, আলপথ থেকে ক্ষেতের কোনাকুনি। শস্য কাটা হয়ে গেলে পড়ে থাকে হাহাকার। বিরান মাঠে আমাদের প্রেম পর্ব, গোল্লাছুট, দাঁড়িয়া বান্ধা, দীর্ঘশ্বাস বুকে নিয়ে পড়ে থাকে শূন্য মাঠ। সেই তালগাছ বরাবর হাঁটতে থাকি, যতই নিকটে যাই পাহাড় ততটা সরে সরে যায়। এভাবে কতটা সময় জমা হয় জীবনের খাতায়। বরং হাটের ভিড়ে মিশে যাওয়া ভালো। হাট মানেই অনন্ত শৈশব, জাগ দেয়া পাটের গন্ধ। উজান বাতাসে ধূসর নস্টালজিয়া, দূরে কোথাও বাঁশি থেমে গেছে, নিরন্তর প্রবহমান তার রেশ হঠাৎ হঠাৎ থমকে দাঁড়ায় রাখালিয়া বোহেমিয়ান। শৈশবের আরেক নাম হাহাকার, হারিয়ে যাওয়া প্রবেশপথ। এই বইটির বৈশিষ্ট্য হচ্ছে শুধু তরুণদের কবিতা নিয়ে, অর্থাৎ যারা বঙ্গবন্ধুকে স্বচক্ষে দেখেননি, 1975 সালের পরে যাদের জন্ম, তাদের কবিতা নিয়ে 104 জন, অর্থাৎ বঙ্গবন্ধুর 104তম জন্মদিন উপলক্ষে 104 তরুণ কবির কবিতা নিয়ে এই সংকলনটি প্রকাশিত হয়েছে। এখানে কবি নির্মলেন্দু গুণ একটি ভূমিকা লিখেছেন, কবি কামাল চৌধুরী এবং কবি নাসির আহমেদ দুজন নিবন্ধন লিখেছেন এই কবিতাগুলো নিয়ে, এবং 104 জনের কবিতা রয়েছে। এই অনুষ্ঠানে এসে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। আমাদের জয় একজন স্মার্ট এবং তারুণ্যদীপ্ত স্মার্ট একজন উপস্থাপক, অভিনেতা। আমি তার ফ্যান এক ধরনের। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন